হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? নিউ গল্প নিয়ে এসে পড়ছি, তো শুরু করা যাক। মা মারা যাওয়ার পর থেকে বাবার মাঝে অদ্ভুত একটা পরিবর্তন এসেছে। খাওয়ার সময় ছাড়া সে তার রুম থেকে বের হয় না, আবার কাউকে তার রুমে ঢুকতেও দেয় না। মাঝে মাঝে রাতে বাবার রুম থেকে ফিসির ফিসির কথা বলার শব্দ আসে, কার সাথে যেন হেসে হেসে কথা বলে। এই ব্যাপারে জিজ্ঞাসা করলে বলে, তোর মা এসেছিল রাতে, তার সাথেই কথা বলছি। ভাবতাম মায়ের কথা হয়তো এখনো ভুলতে পারিনি, তাই এমন অদ্ভুত আচরণ করে। আগের তুলনায় অনেক বেশি খাবার লাগে তার। খাবার বেশি লাগে সেটা নিয়ে কিছু বলছি না, তার সাধারণত একজন মানুষ যতটুক খায় সে তার চার গুণ খায়। দিন দিন বাবার পাগলামি বেড়েই চলছে। মা মারা গিয়েছে আজ 2 মাস হলো। এই 2 মাসে বাবা একেবারের জন্য বাসার বাইরে যায়নি, বাইরের আলো দেখেনি। অনেক চেষ্টা করেও তাকে বাসা থেকে বের করতে পারিনি। আমার নাম রিস্পা, আমরা এক ভাই এক বোন। ভাইয়া পড়ালেখার সুবাদে কলেজের হোস্টেলেই থাকে, বাবা আর আমি বাসায় থাকি। 2 মাস আগে হঠাৎ করেই মা ঘুমের মাঝে স্ট্রোক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমাদের সবকিছু যেন অন্ধকার হয়ে যায় মাকে হারিয়ে। আমরা ভাই বোন সেই কষ্ট কাটিয়ে উঠতে পারলেও বাবা এখনো পারেনি। বাবা অনেক ভালোবাসতো মাকে। নিজের হওয়ার পর থেকে তাদের কখনো ঝগড়া করতে দেখিনি, এমনকি কখনো কথা কাটাকাটিও না। সুখী দম্পতির কোনো উদাহরণ দিতে হয় তাহলে আমার বাবা মা সেই উদাহরণ ছিল। আমি মাদ্রাসায় পড়ি, আলিম 2য় বর্ষে, তাই বোরকা ছাড়া বাসা থেকে বের হই না। ইসলামিক রাজনীতি মেনে চলার চেষ্টা করি। 5 ওয়াক্ত নামাজ পড়ি আর মাঝে মাঝে শেষ রাতে তাহাজ্জুদ পড়ি। এমনই একদিন রাতে তাহাজ্জুদ পড়ছিলাম, হঠাৎ পাশের বাবার রুম থেকে মহিলার কণ্ঠের কান্না ভেসে আসলো। ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে কেউ। আমি সালাম ফিরিয়ে ধীরে ধীরে বাবার রুমের দিকে গেলাম। কান পেতে শোনার চেষ্টা করলাম কি হচ্ছে রুমে। শুনতে পেলাম একটা মহিলা কাঁদছে আর কাকুতি মিনতি করে বলছে, আমাকে আর ডেকো না দয়া করে, আমার খুব কষ্ট হয় এখানে আসলে। যে আমাকে নিয়ে গিয়েছে সে অনেক রাগ করে এটা নিয়ে। এখন বাবা বলছে, আমি যে তোমাকে না দেখে থাকতে পারি না, তোমাকে আসতেই হবে, তুমি ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নেই। এটা শুনে মহিলা আরো কান্না করা শুরু করলো। আমি সবকিছু শুনে খুব ভয় পেয়ে গেলাম। বাবা কার সাথে কথা বলছে? বাবার রুমে মহিলা মানুষ কিভাবে আসলো? আমি ভয়ে ভয়ে বাইরে থেকে ডাক দিলাম, বাবা, বাবা তুমি ঠিক আছো? কার সাথে কথা বলছো এত রাতে? হঠাৎ মহিলার কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল। আমি আবার বাবা বলে ডাক দিতে রুমের দরজা ধাপাস করে খুলে গেল। একটা কালো ছায়া খুব দ্রুত রুম থেকে বের হয়ে গেল। ছায়াটা বের হওয়ার সাথে সাথে আবার দরজাটা বন্ধ হয়ে গেল এবং মেন দরজার সামনে গিয়ে অদৃশ্য হয়ে গেল। আমার পুরো শরীর ঠান্ডা একটা অনুভূতি হলো, মনে হলো যেন একটা বরফের খণ্ড আমার পাশ দিয়ে গেল। আমি ভয়ে যেখানে আছি সেখানেই দাঁড়িয়ে রইলাম। এটা কি ছিল? বাবা কি জন্য কাউকে তার রুমে ঢুকতে দেয় না? আমি আবার বাবাকে ডাক দিতে যাব, এমন সময় পিছনে কারো উপস্থিতি টের পেলাম। কেমন যেন খচখচ শব্দ করছে, যেমনটা নতুন কাপড় পরলে হয়। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। জিন জাতি বলতে আল্লাহর একটা সৃষ্টি আছে সেটা জানি, কোরআনে তাদের নামে একটা সূরাও দিয়েছে আল্লাহ, কিন্তু কখনো তাদেরকে নিজ চোখে দেখার দুর্ভাগ্য হয়নি। তবে আজ মনে হয় আমি শেষ। কেউ তো আমার পিছনে আছে। গলা দিয়ে একটা শব্দ বের করতে পারছিলাম না। আমি আস্তে আস্তে পিছনে তাকালাম এবং যা দেখলাম তাতে আমার আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমার মা নতুন লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে হাসি মুখে। আমি ভয়ে কান্না করে দিলাম। মা আমাকে খুব শান্ত গলায় বলল, এত রাতে তোর বাবাকে বিরক্ত করছিস কেন? যা গিয়ে ঘুমিয়ে পড়। আমার চোখ ধীরে ধীরে অন্ধকার হয়ে এলো। তারপর কি হয়েছে আমার মনে নেই। সকালে উঠে দেখলাম আমি আমার রুমের খাটে শুয়ে আছি। দেখলাম আমার রুমের দরজাও ভিতর থেকে বন্ধ। চোখ ডলতে ডলতে রাতের কথাগুলো মনে করতে লাগলাম। কি হয়েছিল রাতে? এগুলো স্বপ্ন ছিল নিশ্চয়ই। আমি যেহেতু আমার বিছানায় আর দরজাও বন্ধ, কি বাজে স্বপ্ন দেখলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম প্রায় 10টা বেজে গিয়েছে। আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিলাম। 10:30টায় একটা ক্লাস আছে। খেয়াল করলাম বাবার রুমের দরজাটা হালকা ফাঁকা হয়ে আছে। কিভাবে যেন উকি মেরে দেখতে চাইলাম বাবা কি করে রুমে। দেখলাম বাবা জানালার কাছে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে এক মনে। মা মারা যাওয়ার পর চিরচেনা বাবাটাকে এখনো কেমন যেন অচেনা মনে হয়। কারো সাথে কথাও বলে না। আমি নাস্তা করে বাবার জন্য টেবিলে নাস্তা রেখে বেরিয়ে পড়লাম মাদ্রাসার উদ্দেশ্যে। যাওয়ার আগে বাইরে থেকে বলে গেলাম, বাবা আমি মাদ্রাসায় যাচ্ছি,
টেবিলের নাস্তা আছে, খেয়ে নিও। বাসা থেকে বের হয়ে একটা রিস্কায় উঠে বসলাম। তখনই কোথা থেকে যেন গালিব ভাইয়া হন্তদন্ত হয়ে আমার সাথে রিস্কায় উঠে বসলো। আমি রাগ হয়ে বললাম, গালিব ভাইয়া এসব কি? নামেন বলছি, না হলে কিন্তু লোক জড়ো করে চিল্লাবো। গালিব ভাইয়া 32টা দাঁত বের করে বলল, রিস্পা এমন করো কেন? আমিও তো মাদ্রাসার কাছে যাব একটা কাজে, কিন্তু রিস্কা ভাড়া নেই। আমরা দুজন গেলেও যেই ভাড়া দিতে হবে, তুমি একা গেলেও একই ভাড়া। তাহলে শুধু শুধু একটা সিট অপচয় করার দরকার কি বলো? আর অপচয়কারী শয়তানের ভাই জানো তো, অবশ্য তুমি ভাই হবে না, বোন হবে। আমি রাগ হয়ে তাকে ধাক্কা দিয়ে রিস্কা থেকে নামিয়ে দিয়ে আর বললাম, আমি নিজেই শয়তান, অপচয় করলে আমি করব, আমার সাথে আপনি যেতে পারবেন না। ফাজিল কোথাকার, পুলিশ ধরিয়ে দিব একদম ইফটিজিং মামলা দিয়ে। গালিব ভাইয়া হাসতে হাসতে বলল, তুমি যদি ভেবে থাকো পুলিশের কথা বললে আমি ভয় পেয়ে যাব, তাহলে ঠিকই ভাবছো। কি দরকার এসব মামলা হামলার, আমি এমনিতেই চলে যাচ্ছি। আমি রিস্কাওয়ালাকে বললাম, মামা জানতো আপনি? গালিব ভাইয়া পিছন থেকে ডেকে বলল, তবে জেনে রাখো রিস্পা, তুমি আমার ব্যক্তিগত শয়তান। তোমার কাজ শুধু আমাকে ধোঁকা দেয়া। এই জন্য তোমার সামনে কোনো দোয়া দুরুদ পড়ি না, যদি তোমার কষ্ট হয়। আমি মুচকি হেসে বললাম, পুরাই পাগল। গালিব ভাইয়া এমনিতে অনেক ভালো ছেলে, তার বাবার অডেল ধন সম্পদ থাকার পরও কখনো সেসবের অহংকার নেই তার মাঝে। সাধারণভাবে চলাফেরা করতে পছন্দ করে। নিজস্ব গাড়ি থাকার পরও আমার সাথে প্রতিদিন রিস্কায় ওঠার ধান্দা করে। আমি জানি সে আমাকে অনেক ভালোবাসে, আজকাল থেকে নয়, বরং সেই ক্লাস 9 থেকে। আমি যে তাকে পছন্দ করি না এমনটা না, তার মতো ছেলেকে যে কেউ ভালোবাসতে চাইবে। কি মনে করে সে আমার পিছনে পড়ে আছে সেটাই বুঝি না। আমিও তাকে অনেক পছন্দ করি, কিন্তু সেটা তাকে কখনো বুঝতে দেইনি। সব সময় তার সাথে বাজে আচরণ করে দূরত্ব বজায় রাখার চেষ্টা করি। তার ফ্যামিলির সাথে আমার যায় না। আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আর সে সোনার চামচ মুখে নিয়ে জন্ম হয়েছে, তাই এটা সম্ভব না। গালিব ভাইয়া সেটা বুঝতেই চায় না। ক্লাস শেষ করে মাদ্রাসা থেকে বের হতে হতে দুপুর 2টা বেজে গেল। বাইরে এসে দেখলাম রাস্তার ওপাশে গালিব ভাইয়া দাঁড়িয়ে আছে। এটা তার নিত্যদিনের রুটিন, তাই সেদিকে না তাকিয়ে আমার মতো আমি হাঁটা দিলাম বাসার দিকে। গালিব ভাইয়া দৌড়ে এসে আমার পাশে হাঁটতে লাগলো। আমি কিছু বললাম না, জানি বললেও সে যাবে না। গালিব ভাইয়া বলল, রিস্পা আর কত অপেক্ষা করাবে? আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তাহলে কেন আমার সাথে এমন করো? আমি খুব শান্ত গলায় বললাম, গালিব ভাইয়া এটা সম্ভব না, সেটা আপনিও জানেন। কোথায় আপনারা রাজপ্রাসাদের মানুষ, আর আমরা কুড়ে ঘরের। এসব সম্পর্কের সূচনাটা এক মধুর হলো, উপসংহার খুব যন্ত্রণাদায়ক হয়। আপনি কেন বুঝতে চান না? গালিব ভাইয়া আর কিছু বলল না, উল্টো ঘুরে চলে গেল। আমি তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। অন্যদিন তো বকর বকর করতে করতে আমার সাথে বাসা পর্যন্ত যায়, আজকে এভাবে চলে গেল কেন? আমার মনটা খারাপ হয়ে গেল। আমি আবার সামনে হাঁটা দিলে হঠাৎ আমার চোখ গেল একটু দূরে, বাবা দাঁড়িয়ে আছে। আমি বাবা বলে ডাক দিতেই অদ্ভুত একটা হাসি দিয়ে দ্রুত সে হাঁটা দিয়ে রাস্তার মাঝখানে চলে গেল, এবং একটা গাড়ি এসে ধাপাস করে বাবাকে মেরে দিল। আমি চিৎকার করে উঠলাম বাবা বলে। আশেপাশে সবাই আমার দিকে এগিয়ে এলো কি হয়েছে জানার জন্য। আমি খেয়াল করে দেখলাম সেখানে আসলে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। তাহলে কি ভুল দেখলাম আমি? আমি স্পষ্ট বাবাকে দেখছি। লোকজন আমাকে জিজ্ঞাসা করছে কি হয়েছে। আমি কারো কথার কোনো জবাব না দিয়ে দ্রুত হাঁটা দিলাম বাসার দিকে। আবহাওয়া অন্ধকার হয়ে আসছে, হয়তো খুব বৃষ্টি হবে। কালো মেঘ ছেয়ে যাচ্ছে চারদিক। আমি কেমন যেন দিক বেদিক হয়ে যাচ্ছি। আমি কোথায় যাব, আমার বাসা কোথায় সেটাও মনে করতে পারছি না। মাথাটা ভন ভন করছে। আমার চারদিকে সবকিছু ঘুরছে মনে হচ্ছে। অনেক কষ্টে বাসার ঠিকানাটা মনে করতে পারলাম, কিন্তু আমি ভুলে গিয়েছি আমার বাসাটা কোথায়। পথে একজনকে থামিয়ে বাসার ঠিকানা বলে জিজ্ঞাসা করলাম, ভাই এই বাসাটা কোথায় বলতে পারেন? লোকটা একটু বিরক্ত হয়ে বলল, যেই বাসার সামনে দাঁড়িয়ে আছেন সেই বাসার ঠিকানায় জিজ্ঞাসা করছেন, পাগল নাকি? এই বলে লোকটা চলে গেল। এবার আমার হুঁশ এলো, তাকিয়ে দেখলাম সব স্বাভাবিক, আবহাওয়া ঠিক আছে, একদম রৌদ্র জল। তাহলে এতক্ষণ কি হলো আমার সাথে? আমি বাসার সামনে দাঁড়িয়ে বাসা খুঁজে পাচ্ছিলাম না। তাড়াতাড়ি করে বাসায় গেলাম। 5 তলা বিশিষ্ট বিল্ডিং এ 2য় তলায় ভাড়া থাকি আমরা। সিঁড়ি দিয়ে ওঠার সময় একটু দূর থেকে দেখতে পারলাম দরজাটা খোলা। আমার স্পষ্ট মনে আছে আমি তালা লাগিয়ে গিয়েছিলাম। তাহলে কি বাবা বাসার বাইরে গিয়েছে?
তাড়াতাড়ি করে বাসায় ঢুকে দেখলাম বাবা খাবার টেবিলে বসে আছে। আমাকে দেখে সুন্দর করে একটা হাসি দিয়ে বলল, এত দেরি হলো কেন? আয় মা, তোর জন্য আমি খাবার তৈরি করে রেখেছি, খেয়ে নে। আমি খুব অবাক হলাম, আমার চোখে পানি চলে এলো। আজ 2 মাস পর বাবা আমার সাথে কথা বলছে। বাবাকে একদম স্বাভাবিক মনে হচ্ছে, তার হাসিটা এখন যেন আগের মতোই। আমি ইমোশনাল হয়ে বাবার দিকে এগিয়ে যেতেই বাবা উঠে টেবিলে রাখা ছোট্ট একটা বাটির ঢাকনা উঠিয়ে বলল, দেখ তো কেমন হয়েছে। আমি বাটির দিকে তাকিয়ে থমকে দাঁড়িয়ে গেলাম। আমার আর পা চলছে না, গলা দিয়ে কোনো কথাও বের হচ্ছে না। বাটিতে 3টি বড় বড় রক্তাক্ত চোখ রাখা আছে। মনে হচ্ছে যেন এইমাত্রই এই চোখগুলো উপড়ে ফেলা হয়েছে। বাবার দিকে তাকিয়ে দেখলাম ভয়ঙ্কর এক হাসিতে আমার দিকে তাকিয়ে আছে। বাবার মুখে ভয়ঙ্কর হাসি দেখে আমার কলিজায় যেন পানি নেই। তাজা তাজা 3টা চোখ বাটিতে রাখা, চোখগুলো যেন আমাকে কিছু বলতে চায়। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, বাবা এসব কি? বাবা বলল, তোমার মা বলল তুমি নাকি রাতে ঘুমাতে পারস না, তাই তোর জন্য এগুলো পাঠিয়েছে। এটা খেলে খুব সুন্দর করে ঘুম দিতে পারবি, নে খেয়ে নে মা। বলে বাটিটা আমার দিকে এগিয়ে দিল। আমি আর ঠিক থাকতে পারলাম না, পেটের ভিতর থেকে সব উল্টে বেরিয়ে আসতে চাইছে। মুখ চেপে এক দৌড়ে চলে গেলাম ওয়াশরুমে, গিয়ে গদগদ করে বমি করে কান্না করে দিলাম। কি হচ্ছে এগুলো? বাবা এমন করছে কেন? কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে ভয়ে ভয়ে বের হলাম। দেখলাম বাবা সেখানে নেই, আর সেই বাটিটাও নেই। তাড়াতাড়ি মেন দরজা বন্ধ করে বাবার রুমের দিকে গেলাম। কয়েকবার ডাক দিলাম বাবা বলে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পেলাম না। তাই দরজাটা হালকা ধাক্কা দিয়ে উকি মেরে দেখলাম বাবা আছে কিনা। কোথাও বাবাকে দেখতে পেলাম না। গেল কোথায় সে? ভাবলাম আজকে তার রুমে প্রবেশ করে দেখব সে কেন কাউকে তার রুমে ঢুকতে দেয় না। কি রহস্য লুকিয়ে রেখেছে? কেন এমন অদ্ভুত আচরণ করছে? বাবার রুমে প্রবেশ করতে যাব এমন সময় মেন দরজার টোকা। আমি চমকে গেলাম, বুকে থুতু দিয়ে আস্তে আস্তে দরজাটা খুলতে গেলাম। এই সময় আবার কে এলো? দরজা খুলে দেখলাম বাবা দাঁড়িয়ে আছে। বাবার হাতে পায়ে ক্ষতর চিহ্ন, সেখান থেকে ছুপ ছুপ রক্ত বের হচ্ছে। আমি অবাক হয়ে বললাম, বাবা তুমি বাইরে কখন গেলে? আর এই ক্ষত চিহ্ন কিসের? কি হয়েছে তোমার? বাবা একটু রাগের স্বরে বলল, তোর মায়ের কবরটা দেখতে গিয়েছিলাম, তুই মাদ্রাসা থেকে কখন আসছিস? আমি যেন আকাশ থেকে পড়লাম। বাবা যদি বাইরে থাকে তাহলে একটু আগে আমি কাকে দেখলাম যে আমাকে চোখগুলো খাওয়ার জন্য বলছিল? আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বাবা কিছু না বলে আমাকে পাশ কাটিয়ে তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। বাবা কি করার চেষ্টা করছে? কিছু একটা তো লুকাচ্ছে সবার কাছ থেকে। এটা তো স্বপ্ন ছিল না। বাবার রূপে সে কে ছিল তাহলে? আর তখন কি সত্যিই অ্যাক্সিডেন্ট হতে বাবাকে দেখছিলাম মাদ্রাসার সামনে? তাহলে অ্যাক্সিডেন্ট হতে আমি ছাড়া কেউ খেয়াল করলো না কেন? আমি আর কিছু ভাবতে পারছি না, সবকিছু উল্টো হয়ে যাচ্ছে আমার। আমি তাড়াতাড়ি রুমে গিয়ে ভাইয়াকে ফোন করলাম এসব হচ্ছে বাসায় তা জানানোর জন্য, কিন্তু ভাইয়া ফোন উঠালো না। কয়েকবার চেষ্টা করলাম। এভাবে কখন যে বিছানায় গায়ে লিয়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছি জানি না। একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে আচমকা ঘুমটা ভেঙে গেল কিছুর শব্দ শুনে। দেখলাম আমি ঘামে ভিজে গিয়েছি। স্বপ্নটা মনে করার চেষ্টা করলাম। 4 জন কালো কোট টাই পরা মানুষ আমাদের দরজার সামনে দাঁড়িয়ে আছে। সবার মাথায় কালো রঙের টুপি, তাদের মুখগুলো স্পষ্ট দেখা যাচ্ছে না এবং ঘোলাটে। তারা একটা কফিন হাতে নিয়ে দাঁড়িয়েছিল। 4 জন একসাথে একটা কথা বলে উঠল, আমরা তোকে নিতে এসেছি, কফিনে শুয়ে পড়। এই বলে তারা কফিনটা নিচে রাখলো এবং সেটার উপর থেকে ঢাকনাটা সরালো। বাবার নিথর মরাদেহটা সেখানে চোখ খোলা অবস্থায় পড়ে আছে। সবকিছু যেন আমার সামনেই ঘটছে। আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম বাবার কপালের উপর আরেকটা চোখ জন্ম নিয়েছে। এই 3য় চোখের মানে কি? যখনই আমি সেই 3য় চোখটা স্পর্শ করতে যাব ঠিক তখনই একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। এটা আমি কেমন স্বপ্ন দেখলাম? তাকিয়ে দেখলাম রাত 12টা বাজে। তার মানে আমি সেই বিকালে ঘুমিয়েছিলাম, এখন মধ্যরাত। পেটের ভিতর ক্ষুধা চোপা করছে, আবার মনের মাঝে অদ্ভুত একটা ভয়ও কাজ করছে। যদিও এটা স্বপ্ন ছিল, কিন্তু বাবার কপালের 3য় চোখটা কিসের ইঙ্গিত ছিল? তখন সেই বাটিতেও 3টা চোখ ছিল। হঠাৎ জানালা
হঠাৎ জানালায় ঢিল মারার শব্দ, কেউ বাহির থেকে জানালায় ঢিল মারছে। আমি উঠে জানালা হালকা ফাঁকা করে দেখার চেষ্টা করলাম। বাইরে অনেক অনেক আগুনের রোশনি দেখা যাচ্ছে। আবার কৌতূহল বশত জানালা পুরো খুলে বাইরে তাকালাম, আর আমি অবাক হয়ে গেলাম। দেখলাম অনেকগুলো মোমবাতি জ্বালিয়ে রাস্তায় একটা হার্ট সার্কেল বানানো হয়েছে বড় করে, তার মাঝে ফুল দিয়ে লেখা হ্যাপি বার্থডে রিশফা। এটা নিশ্চয়ই পাগল গালিব ভাইয়ার কাজ। আজ আমার জন্মদিন ছিল, সেটা ভুলেই গিয়েছিলাম, কিন্তু উনি ঠিক মনে রেখেছে। মনে মনে খুব খুশি হলো, সেটা তাকে দেখানো যাবে না, তাহলে ভাববে আমি পটে গিয়েছি। কিন্তু গালিব ভাইয়া কোথায়? তাকে তো আশেপাশে দেখছি না। আস্তে আস্তে রুম থেকে বের হলাম। বাবার বন্ধ রুমটার দিকে তাকালেই গায়ে কাটা দিয়ে ওঠে। আমি খুব শান্তভাবে বাসার মেইন দরজা খুলে রাস্তায় চলে গেলাম তাড়াতাড়ি। গালিব ভাইয়া নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে, আমাকে দেখলেই বেরিয়ে আসবে। আমি গিয়ে মোমবাতি হার্ট সার্কেলের ভিতর গিয়ে দাঁড়ালাম আর আশেপাশে তাকিয়ে গালিব ভাইয়াকে খুঁজছিলাম। হঠাৎ দেখলাম ফুল দিয়ে লেখা আমার নামের উপর একটা কাগজ ভাঁজ করা রাখা। আমি কাগজটা উঠিয়ে সেটার ভাঁজগুলো খুলে দেখলাম কিছু লেখা আছে সেখানে। আমি পড়তে শুরু করলাম। প্রিয়, তুমি যদি আরো 200 বছর আগে জন্মগ্রহণ করতে তাহলে কি হতো জানো? বিজ্ঞানী আইজ্যাক নিউটন হয়তো আপেল গাছের নিচে না বসে তোমার বাসার পিছনে নারকেল গাছের নিচে বসে থাকতো তোমাকে এক পলক দেখার জন্য। নজরুল ইসলাম হয়তো বিদ্রোহী কবিতা ছেড়ে তোমার প্রেমের রোমান্টিক কবিতা লেখা শুরু করতো। কিন্তু তোমার ভাগ্যটা দেখো কত খারাপ। এত মহান ব্যক্তি ছেড়ে তুমি জন্ম নিলে আমার মতো এক হতভাগা ব্যর্থ প্রেমিকের সময়ে। তাই তোমার ভাগ্য জুটলো সামান্য একটা হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। পুরোটা পরে আমি হাসবো নাকি কাঁদবো বুঝতে পারলাম না। কাগজটা আবার ভাঁজ করে হাতে নিয়ে চোখ উঠালাম। দেখলাম গালিব ভাইয়া একটু দূরে পিছনে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমি একটু রাগী ভঙ্গিতে কোমরে হাত রেখে বললাম, এসব কি গালিব ভাইয়া? সকালে তো আপনার কাছে রিক্সা ভাড়াও ছিল না, তাহলে এগুলো করতে টাকা পেলেন কোথায়? গালিব ভাইয়া একগাল হেসে বলল, আকবর চাচার বউয়ের মুরগি চুরি করছি, সেগুলো বিক্রি করেই আয়োজন করলাম। আমি আর হাসি আটকে রাখতে পারলাম না। হাসতে হাসতে গালিব ভাইয়ার সামনে গিয়ে বললাম, আপনি আসলেই একটা পাগল। শুধু পাগল না, পাগলের সর্দার আপনি। গালিব ভাইয়া একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তোমার মুখটা এরকম শুকনো লাগছে কেন? কিছু কি হয়েছে? তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। বাসায় যা হচ্ছে তাতে আমি সত্যিই ক্লান্ত অনেক। কিন্তু গালিব ভাইয়াকে এসব বুঝতে না দিয়ে বললাম, তেমন কিছু না ভাইয়া, এই পড়ালেখা একটু চাপ যাচ্ছে। গালিব ভাইয়া একদম আমার কাছে এসে ভালো করে লক্ষ্য করে বলল, আমার তো মনে হয় না, নিশ্চয়ই কোনো সমস্যা হচ্ছে। তুমি যেহেতু আমাকে বলবা না, তাহলে আমি নিজেই খুঁজে বের করব। মনে রেখো, আমি সব সময় তোমার পাশে কাঁঠালের আঠার মতো লেগে আছি। আমি কথা ঘুরিয়ে বললাম, বাদ দেন এসব কথা। এখন বলেন, সকালে এভাবে হুট করে চলে গিয়েছিলেন কেন? আগে তো আমি যত কথাই শোনাতাম আপনাকে, কখনো বাসা পর্যন্ত এগিয়ে না দিয়ে যেতেন না। গালিব ভাইয়া আমাকে অবাক করে দিয়ে বলল, সকালে যখন তোমার সাথে হাঁটছিলাম তখন দেখলাম একটু দূরেই তোমার বাবা আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে দাঁড়িয়ে আছে। এটা দেখে আমি চলে আসি সেখান থেকে। হবু শ্বশুরের হাতে মাইর খাওয়ার শখ নেই আমার। তুমি কি দেখোনি তোমার বাবাকে দাঁড়িয়ে থাকতে? আমি কি বলবো ভেবে পাচ্ছি না। তার মানে আমি একাই দেখিনি বাবাকে? আর যে অ্যাক্সিডেন্ট হলো সেটাও মিথ্যা ছিল না? বাবা কি আমাকে অনুসরণ করছিল কোনো কারণে? আমাকে কিছু বলতে না দেখে গালিব ভাইয়া বলল, রিশফা তুমি ঠিক আছো? আমি থতমত খেয়ে বললাম, হ্যাঁ ভাইয়া, সব ঠিক আছে, আমি এখন যাই। আর অনেক অনেক ধন্যবাদ এমন একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আমার জীবনের সেরা উইশ ছিল এটা। গালিব ভাইয়া পিছন থেকে ছোট্ট একটা গিফট বক্স এগিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। আমি মুচকে হেসে গিফট বক্সটা নিয়ে চলে এলাম বাসায়। এত ভয়ের মাঝে গালিব ভাইয়া যেন আমার সাহসের কারণ। বলতে ইচ্ছা করছিল আমি খুব বিপদে আছি, আমার সাথে মোটেও ভালো কিছু হচ্ছে না, কিন্তু আমার জন্য না, জানি তার কোনো ক্ষতি হয়ে যায়, এটা আমি মানতে পারবো না। বাসায় এসে গিফট বক্সটা টেবিলে রেখে আমি রান্না করে গেলাম চা বানাতে। মাথাটা ভন ভন করে ঘুরতে, চা খেলে হয়তো ভালো লাগবে। আমি চুলায় গরম পানি বসিয়ে দাঁড়িয়ে আছি, এমন সময় বাবার রুম থেকে কেমন একটা অদ্ভুত শব্দ আসলো। দেয়ালে
হাতুড়ি দিয়ে বাড়ি দিলে যেমন শব্দ হয় ঠিক তেমন। এত রাতে বাবা কি করছে রুমে? আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম সেই দিকে। দেখলাম বাবার রুমের দরজার নিচে দিয়ে সাদা ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়া আসলো কোথা থেকে? আমি তাড়াতাড়ি গিয়ে বাবার রুমের দরজায় বাড়ি দিলাম কয়েকবার। বাবা, কি হয়েছে তোমার? রুমে ধোঁয়া কেন? বাবা, দরজা খোলো, কি হয়েছে তোমার? হঠাৎ রান্নাঘর থেকে থালা বাসন পড়ে যাওয়ার শব্দ, সবকিছুকে যেন ছুঁড়ে ফেলে দিচ্ছে। আমি আবার দৌড়ে গেলাম রান্নাঘরে, গিয়ে দেখলাম সব ঠিক আছে, শুধু গরম পানি বসানো পাত্রটা ফ্লোরে পড়ে আছে, চুলাও নিভানো অবস্থায়। এবার আমি আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। বুঝতে পেরেছি এখানে যা কিছু হচ্ছে তা স্বাভাবিক কিছু না, নিশ্চয়ই বাবা কিছু করছে সবার চোখের আড়ালে। আমি আয়াতুল কুরসি পড়তে পড়তে বাবার রুমের সামনে গিয়ে তাকে ডাক দিলাম, বাবা দরজা খোলো, তুমি কি করতে চাচ্ছ? আজকে তোমাকে জবাব দিতেই হবে। হঠাৎ ধাপাস করে বাবার রুমের দরজা খুলে গেল। পুরো রুম ধোঁয়ায় ভর্তি, কিছু দেখা যাচ্ছে না। আমি প্রথমে আস্তে করে ডাক দিলাম, বাবা কোথায় তুমি? সারা শব্দ না পেয়ে আমি ভয়ে ভয়ে রুমে প্রবেশ করলাম। ধোঁয়ার মাঝে সেই হাতুড়ি দেয়াল ঠুকার শব্দ ঝাপসা ঝাপসা দেখতে পেলাম। খাটের এক কোনায় বসে বাবা হাতুড়ি দিয়ে দেয়ালে পেরেক ঠুকছে। উল্টো হয়ে থাকায় বাবার মুখটা দেখতে পাচ্ছিলাম না। আমি ডাক দিলাম, বাবা কি করছো তুমি? কথার কোনো জবাব না দিয়ে সে তার মতো পেরেক ঠুকেই যাচ্ছে। আমি ধীরে ধীরে তার দিকে এগিয়ে যাওয়ার সময় কিছু একটার সাথে উষ্টা খেয়ে সামনে উপর হয়ে পড়ে গেলাম। হাত দিয়ে হাতড়ে হাতড়ে বোঝার চেষ্টা করলাম কিসের সাথে উষ্টা খেলাম। এটা তো কোনো মানুষের শরীর হবে, এখানে কে শুয়ে আছে তাহলে? হঠাৎ পেরেক ঠোকার শব্দটাও বন্ধ হয়ে গেল। তাকিয়ে দেখলাম সেখানে কেউ নেই। বাবা তো এইমাত্র ওইখানে বসে হাতুড়ি দিয়ে পেরেক ঠুকছিল, তাহলে সে গেল কোথায়? আর পরে থাকা শরীরটাই বা কার? আস্তে আস্তে রুমের ধোঁয়া কমতে লাগলো। যখন ধোঁয়া কেটে পুরো রুম পরিষ্কার হয়ে গেল, তখন যা দেখলাম তাতে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। যার সাথে উষ্টা খেয়ে আমি পড়ে গিয়েছিলাম সেটা আমার শরীর ছিল। অচেতন অবস্থায় সেখানে পড়ে আছে। তাহলে সে কে ছিল যে পেরেক ঠুকছিল? আমি আশ্চর্যের চরম সীমায় পৌঁছে গেলাম যখন দেখলাম গালিব ভাইয়ার দেওয়া গিফট বক্সটা বাবার মাথার কাছে পড়ে আছে। আমি তাড়াতাড়ি গিয়ে বক্সটা হাতে নিয়ে নিলাম। এটা এখানে আসলো কিভাবে? বাবাকে ধাক্কা দিতে লাগলাম, বাবা কি হয়েছে তোমার? ওঠো, এখানে শুয়ে আছো কেন বাবা? হঠাৎ খেয়াল করলাম আমার হাতে রক্ত এবং সেটা সেই গিফট বক্স থেকে বের হচ্ছে। এটা কি হচ্ছে? আমি আস্তে আস্তে বক্সটা খুললাম দেখার জন্য ভিতরে কি আছে। বক্স খুলে যা দেখলাম তাতে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। আবার সেই 3টা তাজা চোখ বক্সের ভিতর, সেগুলো থেকে রক্ত বের হচ্ছে। আমি সাথে সাথে সেটা ছুঁড়ে ফেলে দিলাম চিৎকার করে। বাবার দিকে তাকিয়ে দেখলাম বাবার চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয় পিছিয়ে গেলাম এবং বললাম, বাবা। সাথে সাথে বাবার কপালে একটা চোখ ভেসে উঠলো, যেমনটা আমি স্বপ্নের সেই কফিনের ভিতর দেখছিলাম। 3টা চোখ আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ বাবা খপ করে আমার হাত ধরে ফেললো আর বলল, রিস্পা পালিয়ে যা। এইটুকু বলে বাবা আবার জ্ঞান হারিয়ে ফেললো। 3য় চোখটাও উধাও হয়ে গেল। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বাবাকে ডাকতে লাগলাম, বাবা কি হয়েছে তোমার? কি করছো তুমি? সবার অজান্তে কেন হচ্ছে এগুলো? বাবা উঠো। বাবা আর কোনো কথা বলে না। আমি নিজেকে শান্ত করে বাবাকে টেনে নিয়ে কোনো মতে খাটে শুয়ে দিলাম। তারপর যখন বের হতে যাব বাবার রুম থেকে, তখন লক্ষ্য করলাম বাবা শুয়ে আছে ঠিক তার পাশেই বাবার শুয়ে থাকার ছায়া পড়ছে দেওয়ালে। কিন্তু ছায়াটা বাবার না, স্পষ্ট দেখা যাচ্ছে। এই ছায়ার মাথায় লম্বা লম্বা 2টি শিং আর নাকটা অনেক উঁচু। আমি একবার বাবার দিকে তাকাচ্ছি, আরেকবার ছায়াটার দিকে তাকাচ্ছি। হঠাৎ ছায়াটা ধাপ করে উঠে বসে পড়লো। বাবা তো শুয়ে আছে। এটা দেখে আমি জোরে বাবার রুমের দরজাটা টান দিয়ে বন্ধ করে বেরিয়ে এলাম। দৌড়ে নিজের রুমে এসে হাঁপাতে হাঁপাতে কয়েক গ্লাস পানি খেয়ে নিলাম। বাসায় যা হচ্ছে তা কিছুই স্বাভাবিক না। হঠাৎ আমার ফোনটা অনেক সাউন্ডে বেজে উঠলো। আমি চমকে গেলাম, দেখলাম ভাইয়া ফোন করছে। আমি তাড়াতাড়ি করে ফোন উঠিয়ে কেঁদে দিলাম ভাইয়া বলে। ওপাশ থেকে কোনো আওয়াজ আসছে না, আমি কেঁদেই চলছি। হঠাৎ অচেনা এক কণ্ঠে বলে উঠলো, রিস্পা, আমি আদিলের বন্ধু বলছি। কাল বিকাল থেকে আদিল নিখোঁজ, ওর ফোনটা কলেজের পিছনে পাওয়া গিয়েছে।
এটা শুনে আমার কান্না বন্ধ হয়ে গেল। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি বলছেন? আদিল ভাইয়ার নিখোঁজ মানে কিভাবে? সে বলল, কাল বিকাল বেলা আমরা মাঠে ক্রিকেট খেলছিলাম, হঠাৎ ও বলল ওর বাবা এসেছে দেখা করতে, কিছুক্ষণের মধ্যে আসছি, কিন্তু ও আর আসেনি। সন্ধ্যা হয়ে গেল, ও হোস্টেলে ফিরে আসেনি। আমরা খোঁজাখুঁজি শুরু করলাম, ওর ফোন রিং হচ্ছিল কিন্তু রিসিভ করছিল না। অবশেষে কলেজের পিছনে ওর মোবাইলটা পাওয়া যায়। সব শুনে আমি যেন আরো ভেঙে পড়লাম। ভাইয়া নিখোঁজ মানে? আমি কাঁদতে কাঁদতে আর কোনো কথা বলতে পারলাম না। ওপাশ থেকে সে বলল, চিন্তা করো না আর কান্নাকাটি করো না, বিষয়টা তোমার বাবাকে জিজ্ঞাসা করো, সে কি সত্যিই এসেছিল কিনা আদিলকে দেখতে। এদিকে আমরা খোঁজ চালিয়ে যাচ্ছি। এই বলে উনি ফোন রেখে দিলেন। আমি মুখ চেপে খাটে বসে পড়লাম। কি হচ্ছে এগুলো? ভাইয়া কোথায় গেল? বাবারও তো হুঁশ নেই। তাকে কিভাবে জিজ্ঞাসা করব ভাইয়াকে দেখতে গিয়েছিল কিনা? আমি একা একটা মেয়ে, এখন কি করব এসব ভাবছি। ঠিক তখনই শব্দ পেলাম, ওয়াশরুমের ট্যাপ থেকে পানি পড়ছে। আমি ভাবলাম হয়তো বাবা উঠছে, তাড়াতাড়ি করে সেই দিকে গেলাম, কিন্তু বাবার রুম তো বন্ধ। সেই ছায়াটার কথা মনে হতেই আমার আর বাবার রুমে উকি দেওয়ার সাহস হলো না। তাহলে ওয়াশরুমে কে? এখনো পানি পড়ার শব্দ বন্ধ হচ্ছে না, মনে হচ্ছে কেউ তার হাত মুখ ধৌত করছে। আমি ওয়াশরুমের কাছে গিয়ে ডাক দিলাম, বাবা তুমি কি ভিতরে? এবার পানি পড়ার শব্দটা বন্ধ হয়ে গেল, আর কোনো শব্দ আসছে না। আমি আবার বাবা বলে ডাক দিলাম, কিন্তু এবারও কোনো সারা শব্দ নেই। আমি গিয়ে ওয়াশরুমের দরজা হালকা ধাক্কা দিতেই সেটা খুলে গেল। ভয়ে ভয়ে ভিতরে উকি দিলাম, সেখানে কেউ ছিল না। তাহলে পানি ছেড়েছিল কে? আমি ওয়াশরুমে ঢুকে চারদিকে চোখ বোলালাম। দেখলাম ভিসিনে কয়েকটা লম্বা লম্বা সাদা চুল পড়ে আছে, অথচ বাবার চুল অনেক ছোট, আর আমার চুল তো সাদা না। তাহলে এগুলো কার চুল হতে পারে? আমি তাড়াতাড়ি করে অজু করে নিলাম এবং রুমে গিয়ে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেলাম। ওই মুহূর্তেই আল্লাহ ছাড়া কেউ আমাকে সাহায্য করতে পারবে না। আমি নামাজ পড়ছি, ভাইয়ার কথা মনে পড়তেই আমার চোখ বেয়ে পানি পড়ছে। নামাজের মাঝে দোয়া করছি, আল্লাহ এসব থেকে মুক্তি চাই। যখন সিজদায় গেলাম তখন মনে হলো আমার রুমে কেউ ঢুকছে। তার ভারী ভারী পায়ের শব্দ পুরো ফ্লোর কাঁপান্বিত হচ্ছে। সে হাঁটছে গিয়ে আমার পড়ার চেয়ারে বসলো মনে হচ্ছে। আমি ভয়ে সিজদা থেকে উঠছি না, যেভাবে আছি সেভাবে সিজদায় পড়ে রইলাম আর আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম কান্না করে। এভাবে কিছুক্ষণ কেটে গেল। হঠাৎ মনে হলো সে চেয়ার থেকে উঠে আমার বিছানায় উঠে বসলো। আমি কাঁপতে কাঁপতে সিজদা থেকে উঠলাম, ডান দিকে সালাম ফিরালাম, বাম দিকে আমার বিছানা, সেদিকে সালাম ফিরাতে ভয় করছে। যদি সত্যি বিছানায় কেউ থাকে। আমি ভয়ে ভয়ে চোখ বন্ধ করে বাম দিকে সালাম ফিরালাম। এরপর আস্তে আস্তে চোখ খুলে তাকালাম এবং যা দেখলাম তাতে আমি বাকরুদ্ধ। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। দেখলাম আমি নিজে বিছানায় বসে আছি এবং আমার চোখের জায়গায় কোনো চোখ নেই, শুধু কপালে একটা চোখ, মুখে ভয়ঙ্কর হাসি। ঠিক আমি যেই পোশাক পরে আছি সেও একই পোশাক পরে আছে। আমার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না, গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। দোয়া দরুদ পড়ব সেই শক্তিটাও নেই। কোনো মতে পড়লাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সাথে ওটা অদৃশ্য হয়ে গেল। আমি তাড়াতাড়ি উঠে জায়নামাজটা রেখে বাবার রুমের দিকে যেতে লাগলাম। তখনই আমার ফোন বেজে উঠলো। দৌড়ে গেলাম ফোনের কাছে, এই ভেবে যে হয়তো ভাইয়ার কোনো খোঁজ পাওয়া গিয়েছে। কিন্তু না, গালিব ভাইয়া ফোন করছে। রাত তখন প্রায় 3টা। এত রাতে সে কেন ফোন করলো? আমি নিজেকে শান্ত করে নর্মাল ভাবে ফোন উঠিয়ে বললাম, এত রাতে আবার ফোন করছেন কেন? আমার জন্মদিন তো শেষ, এখন কিসের উইশ করবেন? গালিব ভাইয়া বলল, আমি তো এখনো যাইনি, তুমি এত রাতে ছাদে কি করছিলে? আমি যখন চলে যাচ্ছিলাম তখন দেখলাম তুমি ছাদে রেলিং এর উপর দাঁড়িয়ে আছো খোলা চুলে। তোমাকে ডাক দিলেও তুমি আমার কথা শুনতে পাওনি। আমি আশ্চর্য হয়ে বললাম, আমি ছাদে মানে পাগল হলেন নাকি? এত রাতে আমি ছাদে যাব কেন, তাও আবার খোলা চুলে? আপনি এখন কোথায়? গালিব ভাইয়া বলল, আমি তোমাদের বাসার নিচে, একটু আগেই তুমি ছাদ থেকে নেমে চলে গেলে। এত ডাকার পরও আমার দিকে তাকালে না, তাই ভাবলাম তোমাকে জিজ্ঞাসা করে দেখি ছাদে কি করছিলে। আমি তো ভেবেছিলাম আমাকে হাত নাড়িয়ে বিদায় দেওয়ার জন্য এসেছিলে। আমি বুঝতে পারলাম একটু আগে যাকে আমি বিছানায় দেখছি হয়তো গালিব ভাইয়া তাকেই দেখছে। আমি ঠিক করলাম গালিব ভাইয়াকে সবকিছু বলে দেব, কারণ ওই মুহূর্তে তাকে ছাড়া আর কাউকে বিশ্বাস করা যায় না। আমি বললাম, ভাইয়া আপনি নিচেই দাঁড়ান, আমি আসছি।
অনেক কিছু বলার আছে আপনাকে। এই বলে ফোন রেখে নিচে যাওয়ার জন্য পা বাড়ালাম। ঠিক তখনই মেন দরজা দুইটা টোকা পড়লো। তাহলে কি গালিব ভাইয়া নিচে না দাঁড়িয়ে বাসায় চলে এলো? আমি এই ভেবে গিয়ে দরজা খুলে গালিব ভাইয়া নিচে, সেখানে গালিব ভাইয়া ছিল না, বরং স্বপ্নে দেখা সেই কফিনটা রাখা। আমি ভয়কে গেলাম এবং তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিলাম। নিশ্চয়ই কফিনের ভিতর বাবার রূপের সেই 3 চোখের জিনিসটা থাকবে। আমি ভয়ে দৌড়ে রুমে এসে গালিব ভাইয়াকে কল করে বললাম, ভাইয়া আমি নিচে আসতে পারবো না, আপনি প্লিজ উপরে আসেন। তখন গালিব ভাইয়া বলল, কেন নিচে আসতে পারবেন না? কোনো সমস্যা হয়েছে নাকি আমার হবু শ্বশুর তোমাকে আটকে রেখেছে? এখন আমাকে নায়কের মতো গিয়ে তোমার বাবার বন্দিখানা থেকে তোমাকে ছাড়িয়ে আনতে হবে? ভাইয়া প্লিজ মজা করেন না, সত্যি আমি অনেক বিপদে আছি, আমাকে বাঁচান। গালিব ভাইয়া বুঝতে পারলো ব্যাপারটা অনেক সিরিয়াস, তাই ফোন রেখে তাড়াতাড়ি উপরে উঠতে লাগলো। এর মাঝেই বাবার রুম থেকে এক মহিলা কণ্ঠের চিৎকার ভেসে আসলো। আমি থতমত খেয়ে গেলাম। ধীরে ধীরে বাবার রুমের দিকে গেলাম। বাবা ফিস ফিস করে কাকে যেন বলছে, শান্ত হও, চিৎকার করো না, রিস্পা উঠে যাবে ঘুম থেকে। সেই মহিলা কণ্ঠ বলে উঠলো, আমার ছেলেটা তোমার জন্য মারা গেল আর মেয়েটাও মরার পথে, কেন করলে এমনটা কেন? এটা আমার মায়ের কণ্ঠ। আমি যেন নিজের কানকে বিশ্বাস করাতে পারছি না। আমি মুখ চেপে ধরে শব্দ ছাড়া চিৎকার করে কান্না করতে লাগলাম। তখনই দরজায় টোকা পড়লো। নিশ্চয়ই গালিব ভাইয়া এসেছে। সাথে বাবার রুমের থেকে কথা বলা বন্ধ হয়ে গেল। চারদিকে সম্পূর্ণ নিস্তব্ধ। আমি চোখের পানি মুছে তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিলাম। দেখলাম গালিব ভাইয়া হাসি মুখে দাঁড়িয়ে আছে। তখন সেখানে কফিনটা ছিল না। আমি তাকে দেখে যেন প্রাণ ফিরে পেলাম। যা হচ্ছে তাতে আমি হয়তো একা একা পাগল হয়ে যেতাম। গালিব ভাইয়া আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি হয়েছে রিস্পা? এত রাতে তুমি ঘুমাওনি? নিচে না এসে আমাকে বাসায় ডাকলে, কি সমস্যা আমাকে বলো। আমি গালিব ভাইয়াকে রুমে এনে বসিয়ে সবকিছু বলা শুরু করলাম। আমি যখন এগুলো তাকে বলছিলাম তখন আমার বারবার আমার শরীর কেঁপে উঠছিল ভয়ে। সবকিছু বলার পর আমি কান্না করে দিলাম। গালিব ভাইয়া সব শুনে অবাক হয়ে বলল, এত ভয়ঙ্কর কিছু হয়ে গিয়েছে আর তুমি আমাকে কিছুই জানাওনি? যদি তোমার কিছু হয়ে যেত আমি জানার আগে, তাহলে আমার কি হতো? ভাইয়া প্লিজ আজকে রাতটা আমার সাথে জেগে থাকেন। সকাল হলে আমি কোনো ভালো হুজুরের কাছে যাব, তার আগ পর্যন্ত আমাকে একা ছেড়ে দিয়েন না। গালিব ভাইয়া হালকা হেসে বলল, এই চিনলে এতদিনে আমাকে শুধু আজকে রাতটা তোমার সাথে জেগে থাকতে বলছো? আর আমি তো আমার জীবনের বাকি সবগুলো রাত তোমার সাথে কাটাতে চেয়েছিলাম। তখন আমি বললাম, ভাইয়া আমাকে ভুল বুঝবেন না, আমার উপর দিয়ে যা গিয়েছে তাতে আমার মাথা ঠিক নেই। আমার কথাগুলো আপনাকে কষ্ট দিলে আমাকে মাফ করে দিবেন। তখন গালিব ভাইয়া বলল, ঠিক আছে, এখন বলো তোমার বাবা কোথায়? একটু আগেও নাকি তার রুমে থেকে তোমার মৃত মায়ের কথা শুনতে পেয়েছো। চলো গিয়ে দেখি শাশুড়ি আম্মা এখনো আছে নাকি, থাকলে দোয়া নিয়ে আসবো। তখন আমি বললাম, আপনি এখনো মজা করছেন? আমি সত্যি মায়ের কণ্ঠ শুনতে পেয়েছি ভাইয়া। মা বলছিল তার ছেলেকে নাকি মেরে ফেলা হয়েছে। তার মানে কি আদিল ভাইয়া সত্যি এই বলে কান্না করে দিলাম। তখন গালিব ভাইয়া আমাকে সান্ত্বনা দিয়ে বলল, কান্নাকাটি করো না, এমন কিছু হয়নি। আমাদের আগে খুঁজে বের করতে হবে এগুলো কেন হচ্ছে। কোনো কারণ ছাড়া তো এসব হবে না। নিশ্চয়ই তোমার বাবা কিছু একটা গোপন করছে সবার কাছ থেকে। চলো এখন গিয়ে দেখি সে কি করছে। আমি আর গালিব ভাইয়া আস্তে আস্তে বাবার রুমের দিকে গেলাম। আমি হালকা ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। বাবার রুমে সম্পূর্ণ অন্ধকার। আমি যখন বের হয়েছিলাম তার রুম থেকে তখন তো বাতি জ্বালানো ছিল। রুমের ভিতর কিছুই দেখা যাচ্ছে না। গালিব ভাইয়া তার ফোন বের করে ফ্ল্যাশ চালানোর চেষ্টা করলো, কিন্তু তার ফোন বন্ধ হয়ে আছে। ভাইয়া বলল, এখানে আসার আগেও ফোনে ফুল চার্জ ছিল, বন্ধ হওয়ার কথা না ফোন। এটা খুবই অবাক বিষয়। আমি দেয়ালে হাত দিয়ে বাতির সুইচ খুঁজতে লাগলাম এবং পেয়েও গেলাম। কয়েকবার চেষ্টা করার পরও রুমের বাতি জ্বলে উঠলো এবং আমরা দুজনেই ভয়ে পিছিয়ে গেলাম। বা খাটের উপর আসন করে বসে কি যেন বলছে বিড়বিড় করে। আমাকে ভয় পেতে দেখে গালিব ভাইয়া বলল, ভয় পেও না। বলে গালিব ভাইয়া বাবার দিকে এগিয়ে গেল। আমি পিছনে দাঁড়িয়ে রইলাম। ভাইয়া গিয়ে বাবাকে বলল, শ্বশুর ড্যাডি, আমি আপনার আনঅফিসিয়াল মেয়ের জামাই। এসব কেন করছেন আপনি? কেন আপনার সন্তানদের জীবন বিপদে ফেলছেন? এটা শুনে বাবা চোখ খুলে গালিব ভাইয়ের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে ধাপাস করে বিছানায় শুয়ে পড়ল।
মনে হলো যেন এতক্ষণ তাকে কেউ ধরে রেখেছিল। এখন ছেড়ে দেওয়ার সাথে সাথে সে পড়ে গেল। আমি পিছন থেকে গালিব ভাইয়ের মুখটা দেখছিলাম না। গালিব ভাইয়া বলল, হ্যাঁ ড্যাডি, ছেলে মেয়েদের ঘুম হারাম হারাম করে আপনি আরামে ঘুমান। এই বলে গালিব ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, খুব খারাপ কিছু ভর করছে তোমার বাবার উপরে। আমি গালিব ভাইয়ার চেহারা দেখে চিৎকার করে পিছিয়ে গেলাম এবং দেওয়ালের সাথে গিয়ে ধাক্কা খেলাম। আবার সেই তৃতীয় চোখ গালিব ভাইয়ের কপালে ভেসে উঠেছে। কিন্তু তোমাদের পিছনে 3 চোখওয়ালা মহিলাটাকে? হুজুরের কথা শুনে আমরা ভয়ের সাথে সাথে পিছনে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। তারপর সামনে তাকিয়ে যখন হুজুরকে জিজ্ঞাসা করতে যাব কোথায় 3 চোখওয়ালা মহিলা, তখনই দেখলাম হুজুরের পিছনে সেই মহিলা দাঁড়িয়ে আছে। গালিব ভাইয়া বলল, দেখো রিস্পা, আমার শাশুড়ি মাম্মি তো এখানেও চলে এসেছে। হুজুর সুন্দর করে একটা হাসি দিয়ে তার হাতে থাকা কলমটা পিছনের দিকে ছুঁড়ে মারলো। কলমটা সাদা একটা চিকন সুতার মতো হয়ে গেল এবং পিছনে থাকা আমার মায়ের রূপ ধরা সেই পিচাসটাকে পেঁচিয়ে ফেললো। কিন্তু সে সুতাটা ছিঁড়ে নিজেকে মুক্ত করে হুজুরের উপর ঝাঁপিয়ে পড়লো পিছন থেকে। সে হুজুরের মাথা তার ধারালো নখ দিয়ে খামচে ধরছে আর ভয়ঙ্কর গলায় বলছে, প্রিয় জামাল, অনেকদিন পর তোকে পেয়েছি। আমার কাজে যে বাধা দিবে আমি তাকেই শেষ করে ফেলবো। আমাকে থামানোর শক্তি কারোই নেই। গালিব ভাইয়া দৌড়ে গেল হুজুরকে বাঁচাতে। হুজুর খুব চেষ্টা করছে তার হাত থেকে নিজেকে ছাড়ানোর। গালিব ভাইয়া গিয়ে একটা চেয়ার উঠিয়ে ওই পিচাসটাকে বাড়ি দিল। চেয়ার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, কিন্তু তার কিছুই হলো না। পিচাসটা গালিব ভাইয়ের দিকে ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে তাকালো। এটা দেখে গালিব ভাইয়া বলে উঠলো, পাগলাই তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। সরি, ভুলে মেরে ফেলছি শাশুড়ি মাম্মি, ব্যথা পাইছেন? এটা শুনে সে আরো রেগে গিয়ে গালিব ভাইয়াকে চোখের ইশারায় ছুঁড়ে ফেলে দিল। গালিব ভাইয়া দূরে গিয়ে পরে বলল, গান পছন্দ হয় নাই বলে এত জোরে মারা লাগে? মেয়ের জামাই হিসাবে একটু ছাড় তো দিতে পারতেন। আমি দৌড়ে গেলাম, ভাইয়া আপনি ঠিক আছেন তো? আর কি সব মজা করছেন এই মুহূর্তে? ওইদিকে হুজুর বিপদে। আমি ঠিক আছি রিস্পা, হুজুরকে তার হাত থেকে ছাড়াও গিয়ে, সে হুজুরকে মেরে ফেলবে। সে হুজুরকে এখন চেপে ধরে রেখেছে। হুজুর দোয়া পড়ার চেষ্টা করছে কিন্তু পারছে না। আমি কি করব ভাবতে ভাবতে হুজুরের দিকে কে দেখলাম হুজুর হাতের ইশারায় আগুনের মশাল নিতে বলছে। আমি তাড়াতাড়ি রুমের কোণা থাকা একটা আগুনের মশাল হাতে নিয়ে সোজা ওই পিচাসটার দিকে তেড়ে গেলাম। এটা দেখে সে ভয়ের তো চোখে তাকিয়ে হুজুরকে ছেড়ে দিল এবং পালিয়ে যেতে লাগলো। সেখান থেকে হুজুর তার হাত থেকে ছাড়া পেয়ে এক মুহূর্ত দেরি না করে উঠে টেবিলে থাকা পানির পাত্র থেকে হাতের মুঠায় কিছু পানি নিল এবং সেটা দরজার দিকে ছুঁড়ে মারলো। ওই পিচাস দরজার কাছে যেতে চিৎকার করে আবার পিছনে ফিরে আসলো। হুজুর আমার হাত থেকে মশালটা নিয়ে তার দিকে এগিয়ে গেল। সে খুব চিৎকার করতে লাগলো, আগাবি না আমার দিকে, আমাকে যেতে দে, আমার কিছু হলে তোরা কেউ বাঁচবি না, আমাকে যেতে দে এখান থেকে। হুজুর হাসতে হাসতে তার দিকে এগোতে লাগলো। তুই কি ভেবেছিস আমাকে আক্রমণ করে এখান থেকে পালিয়ে যাবি? তোর মতো হাজার খারাপ শক্তিকে আমি মাথা নত করিয়ে দুম্বাই কেরা দিছি, বোঝা নাই ভাইয়া? আচ্ছা যাই হোক, আবার শুরু করিস। না না না, এটা করিস না তুই, আমাকে যেতে দে আমাকে। বলতে বলতে সে দেয়ালের সাথে গিয়ে থামলো। তখন হুজুর বলল, এটা তো তোর আসল রূপ না, তোর আসল রূপে ফিরে আয়, তারপর তোর সাথে কথা বলছি। কিন্তু সে কিছুতেই তার আসল রূপে ফিরে আসতে রাজি হচ্ছিল না, বরং সে বারবার দাবি করছে আমি কোনো জিন না, আমি রিস্পার মায়ের আত্মা। এটা শুনে আমি বললাম, আমার মা মারা গিয়েছে, আমরা সবাই মেনে নিয়েছি বাবাকে বোকা বানাতে পারলেও আমাকে পারবেন না। আপনার অপশক্তি দিয়ে আমার মায়ের রূপ ধরে এসব কেন করছেন? সে এবার হাসতে হাসতে বলল, আমি নিজের ইচ্ছাতে আসিনি, আমাকে নিয়ে আসা হয়েছে, তোর বাবা আমাকে নিয়ে এসেছে। তখন হুজুর বলল, কিভাবে নিয়ে এসেছে? আর কেনই বা তিনি তোর মতো শয়তানকে ডেকে এনে নিজের সন্তানদের হুমকির মুখে ফেলবে? সে চুপ করে রইল। হুজুর আগুনের মশালটা তার দিকে এগিয়ে ধমক দিয়ে বলল, যা জিজ্ঞাসা করছি তার উত্তর দে, তবে তার আগে তুই তোর আসল রূপে ফিরে আয়। ওই যে দেওয়ালের যত ভয়ানক পিচাসের স্ক্র্যাচ দেখতে পাচ্ছিস, এগুলো তোর মতোই কারো স্ক্র্যাচ। তারা যাওয়ার সময় নিজের হাতে তাদের স্ক্র্যাচ এঁকে দিয়ে গিয়েছে। আশা করি তোরও একটা স্ক্র্যাচ এই দেওয়ালে ঝুলবে, তাই তোর আসল রূপে ফিরে আসাটা জরুরি। সে তার অনিচ্ছা সত্ত্বেও নিজের কপালে থাকা তৃতীয় চোখে হাত দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলো এবং মাথা নিচু করে রাখলো।
আমি আর গালিব ভাইয়া একে অপরের দিকে তাকিয়ে ভাবছি কি হতে যাচ্ছে। হুজুর অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে তার রূপ দেখার জন্য। কিছুক্ষণ পর সে মাথা উঠিয়ে তাকালো। 3 চোখ বিশিষ্ট এক ভয়ানক চেহারা। চোখগুলো সম্পূর্ণ কালো রঙের এবং একটা কান কাটা। চুলগুলো একদম সাদা দবদবে। মুখের চামড়া বৃদ্ধা মানুষের মতো গুচে গিয়েছে। গালিব ভাইয়া বলল, এই চেহারা তো আয়না তো সাপোর্ট করবে না মনে হয়। গাইস, এই ভিডিওটি স্পন্সর করছে 1x। তোমরা তো 1x এর নাম শুনছোই। 1x হলো নাম্বার 1 ট্রাস্টেড সাইট। তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা। তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা। এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা। এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে 200% বোনাস পেয়ে যাবা। সাথে আছে আইফোন 14 প্রো ম্যাক্স জেতার সুযোগ। সো লিংক থাকবে পিন কমেন্টে। আয়নাও মুখ ফিরিয়ে নিবে। আমার যদি এমন চেহারা হতো তাহলে পায়ের বদলে মুখে মোজা পরতাম। জিন জগতে কেউ পাত্তা দেয় না, ওই জন্যই পৃথিবীতে এসে রিশপার বাবার সাথে লাইন মারতে চাচ্ছেন। এখন হুজুর বলল, একটু অপেক্ষা করো গালিব, আমি একে চিনি, ওর সাথে আগেও দেখা হয়েছিল আমার। ওর নাম হাবিত্রা। সে তার মোটা গলা বলা শুরু করলো, হ্যাঁ আমার নাম হাবিত্রা, আমার বয়স 4500 বছর। আমি এমন একজন জিন, যখন মানুষ তার সবচেয়ে প্রিয় মানুষকে হারায় তখন তার উপর ভর করে তাকে ওই বিশ্বাসটা করতে বাধ্য করি যে চাইলে সে তার প্রিয় মানুষকে ফিরিয়ে আনতে পারে। এমন জিন নিয়ে আমাদের একটা বিশাল দল আছে। আমাদের দলের চিহ্ন হলো তৃতীয় চোখ। আমাদের দলে যত জিন আছে সবার চোখ 3টা করে। এভাবে অনেক মানুষকে ধোঁকা দিয়েছি আমরা। এবার রিশপার বাবার পালা। তখন আমি বললাম, আর কাউকে পেলেন না? আমার বাবাকেই কেন? বাবা পর্যন্ত সীমাবদ্ধ রাখেননি, বরং আমাকেও বিরক্ত করছেন খুব। আমার ভাইয়ারও কোনো খোঁজ নেই, তার সাথে কি করছেন? তখন সে বলল, যখন কোনো মানুষ মারা যায় তখন আমরা তার কবরের কাছে গিয়ে অপেক্ষা করি। মৃত ব্যক্তির জন্য যে বেশি কান্না করে আমরা তাকেই টার্গেট করি। ওই জন্যই মানুষ মারা গেলে অন্তত কবরের সামনে গিয়ে কান্না করা ভালো না। এটা মানুষ বোঝে না। যেদিন তোর মা মারা গেল সেই দিন আমি গিয়ে অপেক্ষা করছিলাম কবরের কাছে। তোর বাবা অনেক কান্না করতে দেখছিলাম, তাই আমার টার্গেট সেই হলো। এবং তাকে বুঝাতে সফল হলাম যে সে চাইলে তার প্রিয়তমাকে ফিরিয়ে আনতে পারবে। সে ধোকায় পড়ে গেল আর আমি প্রতিদিন রাতে তার সাথে যোগাযোগ করতে লাগলাম তোর মায়ের রূপ ধরে। এই পর্যন্ত বলে সে থামলো। হুজুর তাকে জিজ্ঞাসা করলো, হাবিত্রা, তোকে আমি সুযোগ দিয়েছিলাম আগের বার, তুই বলছিলি ভালো হয়ে যাবি, কিন্তু তুই তো আবার নতুন করে শয়তানি শুরু করছস। মানুষকে এভাবে তার প্রিয় মানুষের ফিরে আসার লোভ দেখিয়ে ধোঁকা দিলে তোর লাভ কি? তুই কি শুধু আনন্দ উপভোগ করার জন্যই এসব করছিস, নাকি অন্য কোনো কারণ আছে? হঠাৎ সে মুখ তুলে ভয়ঙ্কর একটা হাসি দিল আর বলল, বিনা ফায়দায় এসব কাজ তো অবশ্যই করি না, কিন্তু একটা ফায়দা তো আছেই। এটা বলার সাথে সাথে একটা ধমকা হাওয়া হুজুরের হাতে থাকা মশালটা নিভে গেল এবং সে ভয়ঙ্কর হাসি মুখে আমাদের সামনে থেকে একটা ছায়া হয়ে দ্রুত গতিতে চলে গেল। তখন গালিব ভাইয়া বলল, এটা কি হলো হুজুর? মশাল নিভলো কেন আর সেই বা গেল কোথায়? হুজুর বলল, তাকে সাহায্য করার জন্য এখানে অন্য কেউ এসেছিল, সেই তাকে বাঁচিয়ে নিয়ে গেল। সবকিছু জানতে পারার আগেই সে চলে গেল। তবে আমি খুঁজে বের করবই হাবিত্রার ফায়দা কি এসব করে। তখন আমি বললাম, কে এই হাবিত্রা হুজুর? আপনি তাকে কিভাবে চিনেন? আগের বার কি করছিল যে তাকে সুযোগ দিয়েছিলেন? হুজুরের হাতে থাকা নিভে যাওয়া মশালটা অন্য জ্বলন্ত থাকা মশাল থেকে জ্বালিয়ে নিল এবং আগের জায়গায় নিয়ে রাখলো। তারপর গিয়ে তার চেয়ারে বসে আমাদের বসতে বলল। আমরা গিয়ে বসলাম এবং হুজুর বলা শুরু করলো, আমার বাবা ছিল একজন কবিরাজ। জিন ধরা রোগীর চিকিৎসা করে তাদেরকে সুস্থ করে তুলতো। অনেক দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে চিকিৎসা নিতে আসতো। এগুলো করতে করতে বাবা কিভাবে যেন বুঝতে পেরেছিল সে আর বেশি দিন বাঁচবে না, তাই আমাকে তার জানা সবকিছু শিখাতে শুরু করলো আস্তে আস্তে। না কবিরাজি করার জন্য না, বাবা জানতো সে মারা যাওয়ার পর আমাদের উপর অনেক খারাপ শক্তি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। যেসব জিনদের বাবা শাস্তি দিয়েছে সাধারণ মানুষকে বিরক্ত করার জন্য, সেসব জিন বাবার মৃত্যুর পর অবশ্যই আমাদের ক্ষতি করার চেষ্টা করবে। তখন যেন আমি তাদের হাত থেকে নিজেকে এবং আমার পরিবারকে রক্ষা করতে পারি, তাই এসব আমাকে শিখিয়ে যাচ্ছিল।
অবশেষে বাবা একদিন সত্যি সত্যি চলে গেল আমাদের ছেড়ে। আবার সন্দেহ অনুযায়ী সেই জিনরা আমাদের বিরক্ত করতে লাগলো দিনের পর দিন। তাদের মাঝেই ছিল হাবিত্রা। কুষ্টিয়া থেকে একটা জিন ধরা ছেলেকে নিয়ে আসা হয়েছিল। বাবা যখন বেঁচে ছিল ওই ছেলেটার উপরে ওই হাবিত্রা ভর করছিল। তখন বাবা হাবিত্রার খারাপ ব্যবহারের জন্য তার একটা কান কেটে দিয়েছিল। সেই জন্য সে বাবার উপর সবচেয়ে বেশি ক্ষিপ্ত ছিল। বাবাকে কিছু করার ক্ষমতা ওদের কারোরই ছিল না। বাবা মারা যাওয়ার পর ওই হাবিত্রাই আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করছে। তখন আমি বাবার শিখানো অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা দিয়ে হাবিত্রাকে বন্দি করে নিয়েছিলাম। সিদ্ধান্ত নিয়েছিলাম ওকে মেরে ফেলবো, কিন্তু ওর হাত জোর করে ক্ষমা চাওয়া আর কাকুতি মিনতিতে ওকে মারলাম না। শেষবারের মতো একটা সুযোগ দিয়েছিলাম। তারপর থেকে সে আমাদের আর বিরক্ত করেনি কখনো। কিন্তু আজকে হঠাৎ আবার তাকে দেখতে পাবো ভাবতে পারিনি। সে এখন আবার এই নতুন কোনো শয়তানি নিয়ে ফিরে এসেছে। তবে সে একটা কথা ভালো বলছে যে কারো মৃত্যুর পর অন্তত কবরের কাছে গিয়ে কান্নাকাটি করতে নেই, এতে অনেক খারাপ জিনিসের নজর পড়ে যায়। গালিব ভাইয়া বলল, তাহলে এখন আমরা কি করব হুজুর? হাবিত্রা রিশপার বাবাকে টার্গেট করছে মানলাম, তাহলে ওর সাথে কেন এমন করছে? রিশপার কাছে কি চায় সেটাও তো ওর মুখ থেকে স্বীকার করাতে চাচ্ছিলাম, কিন্তু তার আগে সে পালিয়ে গেল। এখন আমাকে শুরু থেকে সবকিছু বিস্তারিত বলো, যা যা হয়েছে সবকিছু জানতে চাই আমি হুজুরকে প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত হয়ে যাও সবকিছু বললাম। এটাও বললাম যে আসার সময় সেই কফিনটা বাসায় রেখে এসেছি। হুজুর সব শুনে একটু চিন্তিত হয়ে বলল, যা ভেবেছিলাম ব্যাপারটা তার চেয়ে বেশি ভয়ানক। হাবিত্রা কোনো ফায়দা ছাড়া তো এগুলো করবে না। আমার মনে হয় রিশপার বাবা হাবিত্রার সাথে কোনো চুক্তি করছে তার স্ত্রীকে ফিরিয়ে আনার ধোকায় পড়ে। কিন্তু কি সেই চুক্তি, এটা তো হাবিত্রাই বলতে পারবে। আমাকে এখন তোমাদের বাসায় নিয়ে চলো। সমস্যা যেখান থেকে শুরু হয়েছে সেখানে না গেলে সমাধান পাবো না। এই বলে হুজুর সাথে একটা ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো এবং বের হওয়ার জন্য পা বাড়ালো। আমরাও হুজুরকে অনুসরণ করলাম, কিন্তু হঠাৎ তিনি থেমে গেলেন। গালিব ভাইয়া বলল, কি হলো হুজুর, থামলেন কেন? হুজুর আবার এসে চেয়ারে বসে ব্যাগটা রাখলো টেবিলে। তারপর বলল, হাবিত্রা এখানে এসেছিল কার উপর ভর করে সেটা দেখতে হবে, রিশপার উপর নাকি গালিবের উপর। এই বলে হুজুর ব্যাগ থেকে একটা বোতল বের করলেন। বোতলটা এক ধরনের কালো পানিতে পরিপূর্ণ। দুইটা গ্লাস নিয়ে বোতল থেকে অল্প অল্প করে পানি ঢেলে নিল গ্লাসে। এরপর তার মাঝে কেমন যেন একটা সাদা পাউডার মিশিয়ে দিয়ে আমাদের দিকে এগিয়ে দিয়ে বলল, দুজনে একটা করে গ্লাস নাও এবং এটা পান করো। আমরা হুজুরের কথা মতো গ্লাস নিয়ে সেটা পান করতে লাগলাম। গালিব ভাইয়া এক টানে পুরোটা খেয়ে নিল, কিন্তু আমি সেটা মুখে দিতেই আমার মুখ তেতো হয়ে গেল। আমি বমির মতো ভাব করে সেটা মুখ থেকে ফেলে দিলাম এবং বললাম, আমারটায় কি মিশিয়েছেন হুজুর, এত তেতো কেন? গালিব ভাইয়া বলল, কই তেতো, আমি তো খেলাম, অনেক মিষ্টি আর সুস্বাদু ছিল এটা, আমার তো মন চাচ্ছে আরেক গ্লাস খাই। হুজুর বলল, তাহলে রিশপা যেটা খেতে পারলো না সেই বাকি পানিটুকু খেয়ে দেখাও তো গালিব। গালিব ভাইয়া আমার হাত থেকে গ্লাসটা নিয়ে ঢকঢক করে সেটাও খেয়ে নিল আর বলল, এত স্বাদ কে? হুজুর অবাক করে দিয়ে বলল, হাবিত্রা এখানে এসেছিল গালিবের শরীরে ভর করে এবং সে থাকার জন্য গালিবের শরীর বেছে নিয়েছে। মানে এটা কি বলছেন হুজুর, হাবিত্রা গালিব ভাইয়ার শরীর বেছে নিয়েছে, এই কথার অর্থ কি? হুজুর বলল, যা শুনছো তাই বলছি। হাবিত্রা কোনো এক অজানা কারণে তোমার শরীর তার বশে নিতে পারছে না, আর এই জন্যই সে তোমাকে বিভিন্নভাবে দূর থেকে ভয় দেখিয়েছে। তোমাকে স্পর্শ করতে পারেনি। তাই গালিব যখন তোমাদের বাসায় যায় তখনই সে তার শরীর নিজের আয়ত্তে নিয়ে নেয় এবং সে গালিবের শরীর ভর করে এখানে এসেছিল। তবে আমি নিশ্চিত হাবিত্রা ভাবতেও পারেনি এখানে এসে সে আমার মুখোমুখি হবে। গালিব ভাইয়া বলল, তাহলে কি এখনো সে আমার সাথে আছে নাকি চলে গিয়েছে? হুজুর বলল, না, আপাতত সে নেই, তবে সে তোমার শরীর যেহেতু বশ করে নিয়েছে তাই সুযোগ পেলে যে কোনো সময় আবার ভর করবে তোমার উপর। গালিব ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, দেখছো রিশপা, আমি সেই ক্লাস 9 থেকে তোমার সামনে পিছনে ঘুরছি যাতে তুমি আমাকে বশ করে নাও, আর ওই মহিলা মাত্র
একদিনই আমাকে কত আপন করে নিল। সত্যি আজকে খুশিতে আমার নাকে জল এসে গেল। আজকে যদি তোর বাবা বেঁচে থাকতো খোকা, তাহলে কত খুশি হতো। এই বলে আমার ওড়না দিয়ে নাক পরিষ্কার করার অভিনয় করতে লাগলো। আমি টান দিয়ে ওড়না নিয়ে বললাম, এটা কি করছেন? ওই বাবা আর খোকাটা আবার কে? ভাইয়া বললো, আরে এটা বাংলা মুভির ডায়লগ। হিরো দৌড়ে এসে তার মাকে বলে, মা আমি রক্ত পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করছি। তখন মা ইমোশনাল হয়ে এই ডায়লগ দেয়। আর এসব মুভিতে মাস্ট বি নায়কের বাবা অনেক আগেই মারা যায়। আমি হাসতে হাসতে বললাম, আপনি সত্যিই একদিন অনেক বড় ডিরেক্টর হবেন। এখন মজা না করে আমাদের কি করা উচিত সেটা ভাবতে হবে। এই বলে হুজুরের দিকে তাকালাম, দেখলাম হুজুর মুখে হাসি নিয়ে আমাদের কথাগুলো শুনছিল। আমি বললাম, হুজুর এখন আমাদের কি করা উচিত? গালিব ভাইয়ার কোনো ক্ষতি করবে না তো সে? হুজুর বলল, না, সে গালিবের কোনো ক্ষতি করবে না। যতদিন পর্যন্ত হাবিতরা তোমার শরীর আয়ত্তে নিতে না পারে ততদিন পর্যন্ত গালিবের শরীরে তার দরকার। আমাদের খুঁজে বের করতে হবে দুটো জিনিস। এক হলো হাবিতরা তোমার বাবার সাথে কি চুক্তি করছে, আর দুই হলো সে তোমার শরীর বশ করতে পারছে না কেন। তাহলেই আমি এর কোনো সমাধান খুঁজে পাবো। এখন চলো আমরা সেখানে যাব যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল, মানে তোমাদের বাসায়। ভাইয়া বললো, হুজুর ওই শরবতটা কি আরেক গ্লাস হবে? খেতে অনেক সুস্বাদু। ওটা কিসের শরবত? দুজনের কাছে দুই রকম স্বাদ হলো কেন? তখন হুজুর হাসতে হাসতে বলল, ওটা জিনদের সবচেয়ে পছন্দের খাবার। শুকনো হাড় আর বিভিন্ন পশু পাখির রক্ত দিয়ে তৈরি একটা বিশেষ পানীয়। সাধারণ মানুষের কাছে ওটার স্বাদ অনেক তিক্ত হবে, মুখে নিতেই পারবে না। কিন্তু যার সাথে জিন বা কোনো খারাপ শক্তি থাকবে তার কাছে ওই পানীয় অনেক মিষ্টি আর সুস্বাদু লাগবে। গালিব ভাইয়া বমির ভাব করে বলল, ছি হুজুর, আমাকে শকুনের হাড় আর রক্ত খাওয়াইছেন। আমি হাসতে হাসতে বললাম, ভাইয়া আরেক গ্লাস দেই তাহলে? টাকা লাগবে না, আপনার জন্য একদম ফ্রি। হুজুর বলল, চিন্তা করো না, ওটা তোমার কোনো ক্ষতি করবে না। এখন চলো আমাদের যেতে হবে রিশপাদের বাসায়। যেতে যেতে হুজুরকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা হুজুর, আপনাকে দেখে হুজুরদের মতো মনে হয় না। মানে হুজুররা যেমন লম্বা দাড়ি রাখে, পাঞ্জাবি পরে, আপনি সেগুলোর কিছুই করেন না। আর আপনার ফ্যামিলি কোথায়? হুজুর একটু হেসে বলল, আমি বংশ পর সময় কোনো হুজুর না, মানুষের উপকার করি বলেই সবাই আমাকে এই নামে ডাকে। আমার ভালোই লাগে। আর ফ্যামিলি বলতে আমার কেউ নেই। স্ত্রীর সাথে অনেক আগে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে, তারপর আর নতুন করে শুরু করা হয়নি। আসলে সঙ্গী যদি শান্তি না দেয় তাহলে সঙ্গী ছাড়া থাকাই ভালো। বুঝলাম হুজুরের একটা ভাঙা অতীত আছে। সত্যি বলতে আমরা কেউই ভালো নেই। সব মানুষই কিছু গোপন কষ্ট থাকে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলতে বলতে আমাদের বাসার কাছে পৌঁছালাম। তখন দুপুর 2টা বাজে। বাসা থেকে একটু দূর থেকে দেখতে পেলাম বাবা জানালা দিয়ে তাকিয়ে আছে আমাদের দিকেই। হঠাৎ কেউ জোরে টান দিয়ে বাবাকে জানালা থেকে দূরে সরিয়ে নিল। তারপর আমার মায়ের রূপ ধরে সেই হাবিতরা জানালায় এসে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা হাসি দিল। গালিব ভাইয়া খুব ভারী কণ্ঠে বলে উঠল, আমি আসছি, আমি থাকতে কেউ তোমার ক্ষতি করতে পারবে না হাবিতরা। এই বলে এক দৌড়ে বাসায় ঢুকে গেল। হুজুর তাকে ধরতে চেয়েও পারলো না। আমি বললাম, গালিব ভাইয়া এভাবে দৌড়ে গেল কেন? হুজুর কি হলো তার? হুজুর বলল, হাবিতরা আবার গালিবের শরীর বশ করে নিয়েছে, আমাদের তাড়াতাড়ি গালিবের পিছু নেওয়া দরকার। এই বলে আমরাও গালিব ভাইয়ার পিছনে ছুটলাম। সিঁড়ি বেয়ে উঠছি আর ডাকছি, ভাইয়া দাঁড়ান, হাবিতরা আপনাকে বশ করে নিয়েছে, আপনি যাবেন না, থামেন বলছি। কিন্তু গালিব ভাইয়া শুধু একটা কথাই বলে দৌড়ে সিঁড়ি বেয়ে উঠছে, হাবিতরা কেউ তোমার ক্ষতি করতে পারবে না। এক পর্যায়ে গিয়ে বাসায় ঢুকে থাপাস করে দরজা বন্ধ করে দিল হুজুর। আর আমি বাইরে থেকে দরজা ধাক্কা দিতে লাগলাম, ভাইয়া দরজা খোলেন, হাবিতরার জালে ফাঁসবেন না, দরজা খোলেন প্লিজ। হুজুর বলল, তাড়াহুড়ো করে কিছুই হবে না, আমি দেখছি কি করা যায়, পিছনে আসো তুমি। হুজুর এগিয়ে এসে দরজার সামনে দাঁড়িয়ে বিড়বিড় করে কিছু একটা পড়লো। তারপর দরজা জোরে একটা লাথি দিল, সাথে সাথে দরজা খুলে গেল। আমরা তাড়াতাড়ি করে বাসায় ঢুকলাম এবং গালিব ভাইয়াকে ডাকতে লাগলাম, কিন্তু তার কোনো সাড়া শব্দ নেই। হুজুর একটা রুম দেখিয়ে বলল, এটা কার রুম? এটা বাবার রুম, সব সমস্যা এখান থেকে শুরু হয়েছে। হুজুর আমাকে শান্ত হতে বলে বাবার রুমের দরজাটা আস্তে করে ধাক্কা দিয়ে খুলে ফেললো। দেখলাম বাবা তার বিছানায় ঘুমাচ্ছে। হুজুর সেই রুমে প্রবেশ করলো। আমিও কোনো কথা না বলে হুজুরকে
অনুসরণ করলাম। তারপর সে বাবার মাথার কাছে গিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো আর বলল, তোমার বাবা সম্পূর্ণভাবে হাবিত্রার বশে চলে গিয়েছে। এখান থেকে তাকে ফিরিয়ে আনা সম্ভব না। এখন হাবিত্রার সাথে আমার যা করব সেটা প্রভাব তোমার বাবার উপরেও পড়বে। মানে হাবিত্রা যদি মারা যায় তাহলে তোমার বাবাও মারা যাবে। আর হাবিত্রাকে যদি আমরা ছেড়ে দেই তাহলে সে একা যাবে না, বরং তোমার বাবাকেও সাথে নিয়ে যাবে। এখন বলো তুমি কি করতে চাও? আমি বললাম, এগুলো আপনি কি বলছেন হুজুর? তার মানে কি বাবাকেও হারিয়ে ফেলবো আমি? সে একটা ভুল করছে, হাবিত্রার ফাঁদে পড়ে, তাই বলে কি তাকে সেখান থেকে ফিরিয়ে আনা সম্ভব না? সম্ভব হলে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতাম, কিন্তু সত্যি বলতে কোনো উপায় নেই। তোমার বাবার আত্মা হাবিত্রা নিজের করে নিয়েছে। হঠাৎ পাশের রুম থেকে গালিব ভাইয়ের চিৎকার। হুজুর আর আমি দৌড়ে গেলাম সেখানে। চিৎকারটা এসেছিল যেখানে সেই কফিনটা রাখা। আমরা সেখানে গিয়ে গালিব ভাইয়াকে ডাকতে লাগলাম, কিন্তু আশেপাশে তো সে নেই। তাহলে চিৎকার করলো কোথা থেকে? হঠাৎ কফিনের ভিতর থেকে কেউ জোরে জোরে বাড়ি দিতে লাগলো। আমি ভয়ে পিছিয়ে গেলাম। মনে হচ্ছে কফিনের ভিতর কেউ আটকা পড়ছে। হুজুর আমাকে ভয় পেতে নিষেধ করে কফিনের দিকে এগিয়ে গেল। আস্তে আস্তে কফিনের ঢাকনা উঠালো। যা দেখলাম তাতে কলিজায় পানি নেই। কফিনের ভিতর গালিব ভাইয়া সেই কাফনের কাপড় পরে শুয়ে আছে চোখ বন্ধ করে। আমি দৌড়ে গেলাম, গালিব ভাইয়া কি হয়েছে আপনার? এই ভাইয়া উঠেন দয়া করে, কি হলো? কথা বলছেন না কেন? এখানে কিভাবে এলেন? হঠাৎ গালিব ভাইয়ার চোখ খুলে খপ করে আমার গলা চেপে ধরলো। গালিব ভাইয়ার চোখ হাবিত্রার চোখের মতো সম্পূর্ণ কালো রং ধারণ করছে। খুব জোরে আমার গলা চেপে ধরছে। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি। হুজুর তার ব্যাগ থেকে একটা পিতলের কয়েন বের করে কিছু মন্ত্র পড়ে কয়েনে 3টা ফু দিয়ে গালিব ভাইয়ের কপালে চেপে ধরলো। সাথে সাথে চিৎকার করে আমাকে ছেড়ে দিল এবং তার কপাল থেকে ধোঁয়া বের হতে লাগলো। হুজুর কয়েনটা আরো জোরে চেপে ধরলো এবং কিছু মন্ত্র পড়তে লাগলো। গালিব ভাইয়া জবাই করা মুরগির মতো ছটফট করতে লাগলো। আমি একটু দূরে সরে গিয়ে মুখ চেপে ধরে কান্না করে দিলাম। গালিব ভাইয়ার খুব কষ্ট হচ্ছে। কিছুক্ষণ এভাবে চলার পর সবকিছু ঠিক হয়ে গেল। গালিব ভাইয়া তো শান্ত হলো। হুজুর পুরো ঘেমে গিয়েছে, হাঁপাতে হাঁপাতে দম নিতে লাগলো। আমি গিয়ে সেই কফিনের পাশে বসে পড়লাম। গালিব ভাইয়া ছোট্ট বাচ্চার মতো করে শুয়ে আছে। মনে হচ্ছে যেন ঘুমিয়ে খুব সুন্দর করে স্বপ্ন দেখছে। হুজুর বলল, গালিবকে কফিন থেকে বের করে ওই কাফনের কাপড় খুলে দিতে হবে। তখনই গালিব ভাইয়া চোখ খুলে বলল, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। আমি খুশি হয়ে বললাম, ধন্যবাদ ভাইয়া চোখ খুলে তাকানোর জন্য। আপনি কফিনের ভিতর কিভাবে আসলেন আর ওই কাপড় কিভাবে পরলেন? হুজুর বলল, তোমার কথা বলো, তোমরা কথা বলো, আমি বাসাটা ভালোভাবে ঘুরে দেখি। হাবিত্রা নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। এই বলে হুজুর চলে গেল। গালিব ভাইয়া উঠে কফিন থেকে বের হয়ে বলল, আমার কিছুই মনে নেই। বাসার বাইরে থাকাকালীন যখন তোমার বাবাকে জানালার কাছে দেখলাম, তখনই আমার শরীরে একটা গরম বাতাস বয়ে গেল। মনে হলো যেন আমার ভিতরে কেউ প্রবেশ করছে। তারপর আর আমার কিছু মনে নেই। আমি শুধু এটাই মনে হয়েছিল যে হাবিত্রাকে বাঁচাতে হবে। আমি বললাম, হ্যাঁ, আপনি এটা বলে দৌড়ে বাসায় ঢুকে গিয়েছিলেন। এখন আপনি পুরোপুরিভাবে মুক্ত না হাবিত্রার বশ থেকে। হুজুর কিছু না কিছু ব্যবস্থা করবে। এখন ওই সাদা কাপড় খুলেন তো শরীর থেকে, দেখলেই ভয় লাগছে। ভয় পাওয়ার কি আছে? একদিন না একদিন তো সবারই ওই কাপড় পরেই বিদায় নিতে হবে। আর দেখো আমার গায়ে কত মানিয়েছে এটা। মনে হচ্ছে পোল্ট্রি মুরগির টাক হয়ে গিয়েছে। তখন আমি বললাম, ধুর, বেশি কথা বললেন না তো। খুলতে বলছি খুলেন, তারপর চলেন হুজুরের কাছে যাই। কাফনের কাপড় শরীর থেকে খুলে সেটা কফিনের ভিতর রেখে আমরা হুজুরকে ডাক দিলাম, হুজুর কোথায় আপনি? হুজুর ব্যালকনির থেকে সাড়া দিল। আমরা দুজন ব্যালকনিতে গিয়ে দেখলাম হুজুর আমার শখের ফুল গাছগুলো একটা একটা করে টপ সহ ভেঙে ফেলছে আর কি যেন খুঁজছে। আমি বললাম, হুজুর এটা আপনি কি করছেন? এগুলো আমার অনেক শখের ফুল গাছ, ভাঙছেন কেন? কি খুঁজছেন আপনি? হুজুর কোনো কথা বলছে না, সে তার কাজ করেই যাচ্ছে। আমি গালিব ভাইয়াকে বললাম, প্লিজ ভাইয়া, হুজুরকে এগুলো নষ্ট করতে না বলেন, আমার অনেক শখের গাছ এগুলো। গালিব ভাইয়া বলল, হুজুর আপনি কি এটা কেন করছেন? কিছু তো বলেন। অবশেষে একটা ফুলের টব ভেঙে মাটির মাছ থেকে খুঁজে একটা তাবিজ বের করলো, একটা কাপড়ের টুকরো আর পুটুলি করা কিছু মাটি। হুজুর সেগুলো হাতে নিয়ে আমাদের দিকে ঘুরে বলল, এগুলো কি জানো? তাবিজটা খারাপ কিছু দিয়ে তৈরি, আর ওই কাপড়ের টুকরোটা তোমার মায়ের লাশের কাফন থেকে কেটে নেওয়া হয়েছে।
পুটুলিতে যে মাটিটা দেখতে পাচ্ছ এগুলো তোমার মায়ের কবরের মাটি। আর এসব করছে কে জানো? তোমার বাবা আর তোমার ভাইয়া। এটা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। বাবা না হয় মাকে ফিরিয়ে আনার জন্য এসব করছে, কিন্তু ভাইয়া কেন এটা করতে যাবে? আর ভাইয়া তো গত 2 দিন ধরে নিখোঁজ, সেটা আপনাকে বলছি আমি তো ভেবেছিলাম ভাইয়াকে ওই হাবিবটা কোথাও লুকিয়ে রেখেছে। তাহলে ভাইয়া কোথায় এখন? তখন হুজুর বলল, সব প্রশ্নের উত্তর জানার জন্য আমাকে ধ্যানে বসতে হবে। আমার কিছু উপকরণ লাগবে, সেগুলো জোগাড় করা তোমাদের দায়িত্ব। তোমার বাবার সাথে হাবিবটার কি জিনিস নিয়ে চুক্তি হয়েছে সেটা আমার খুঁজে বের করতে হবে। আমি মাথায় হাত দিয়ে ভাইয়া বলে বসে পড়লাম। এটা কি শুনছি আমি? বাবার সাথে ভাইয়াও এসবে নিজেকে জড়িয়ে নিয়েছে, কিন্তু কেন? গালিব ভাইয়া বলল, হুজুর আপনি বলেন ধ্যানে বসার জন্য আপনার কি কি লাগবে, আমরা সেটার ব্যবস্থা করছি। তখন হুজুর বলল, গোটা 10 মোমবাতি, লাল রঙের সুতো, নতুন কবরের মাটি আর রিশপার শরীর থেকে অল্প একটু রক্ত। আচ্ছা, সব ব্যবস্থা হয়ে যাবে আজকে রাতের মাঝেই। আমরা এগুলো জোগাড় করার জন্য বেরিয়ে পড়ছি, আপনিও নিজের প্রস্তুতি সেরে নিন। হুজুর বলল, আমি এখন ফাউন্ডেশনে ফিরে যাব। তোমরা এগুলো জোগাড় করে সোজা ওই বাসায় এসে অপেক্ষা করবে, আমি ঠিক সময় চলে আসব। হঠাৎ বাবার রুম থেকে বিকট শব্দ। আমরা দৌড়ে গেলাম বাবার রুমের দিকে। গিয়ে দেখলাম বাবার রুমের ভিতর থেকে বন্ধ করা। আমি ডাক দিলাম, বাবা দরজা খোলো, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ নেই। গালিব ভাইয়া বলল, দরজা ভাঙতে হবে তাড়াতাড়ি, না হলে আবার না জানি নতুন কোনো আকাম করে বসে। যা করছে তাতেই আমাদের ঘুম হারাম বলে দরজা সজোরে ধাক্কা দিতে লাগলো। এক পর্যায়ে দরজা খুলে গেল। আমরা তাড়াতাড়ি রুমে ঢুকে দেখলাম বাবা কোথাও নেই। গাইস, আজকের পার্টটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগছে নতুন গল্পটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনারা পার্ট 2 চান তাহলে পার্ট 2 কমেন্টে চাইবেন, কারণ আপনাদের কমেন্টের উপরে পার্ট 2 দিন। ভিডিও লাইক টার্গেট 3 তাড়াতাড়ি কমপ্লিট করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হইব কালকে পার্ট 2 তে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের জন্য আমি চলে যাই। আল্লাহ হাফেজ।